যে চাকরি বাতিল হবে সংখ্যাটি কত হবে সেই নিয়ে বলতে পারেন শুনানি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সব থেকে অযোগ্য তৃণমূল কর্মীটি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেটার মুখ্যমন্ত্রী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ভালো বলতে পারবেন যে কার কার কাছ থেকে টাকা তোলা হয়েছে। পৃথিবীতে একজন চোর দেখাতে পারবে যে বলেছে আমি চুরি করেছি, তো তদন্তের বাইরে এখনো পর্যন্ত আসল ব্যক্তিটি বাইরে রয়ে গেছে। তার নাম এই নিয়োগ দুর্নীতির মূল মাথা মমতা বন্দ্যোপাধ্যায়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আসলে উনি চান এই যে একটু হালকা গোছের বিতর্ক তৈরি করে, আমার জন্মে আমার নাম নিয়ে আমি খুশি নই, আমার জন্মসাল এটা নয়, জন্ম তারিখ এটা নয়, যে হালকা চালের বিতর্ক তুলে দেবো, মানুষ সেটা নিয়ে ইনভলভ থাকবে, ফলে আমার যে রাজনৈতিক দায়বদ্ধতা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক দায়বদ্ধতা সেটা তিনি পালন করবেন না। আমি বলবো ভারতবর্ষের ইতিহাসে অযোগ্যতম মুখ্যমন্ত্রী। তারিখ পে তারিখ সুপ্রিম কোর্টে বারংবার পিছিয়ে যাচ্ছে ওবিসি, ডিএ, এসএসসি মামলা শুনানি। এই মামলাগুলোর ভবিষ্যৎ কি? নিশ্চিতভাবে দেখুন, এসএসসির মামলা একদিন পুরো দিন ধরে শুনানি হয়েছে, আশা করি আগামী 15 তারিখ শুনানি হবে। এবং এসএসসি মামলায় আমি আগেও আপনার চ্যানেলে বলেছি, এখনো বলছি, যে চাকরি বাতিল হবে সংখ্যাটি কত হবে সেই নিয়ে বলতে পারেন শুনানি হচ্ছে। সেটি সংখ্যাটি 5,000, 10,000, 15,000, 25,000 কি হবে সেই নিয়ে বলতে পারেন শুনানি চলছে। সেগ্রিগেশন পসিবল কি পসিবল না, প্রত্যেককে, যারা পিটিশনার পক্ষের আইনজীবী আছেন, যারা যোগ্য বলছেন, অযোগ্য বলছেন, বৈধ বলছেন, অবৈধ বলছেন, যে যায় বলছেন নিজেদেরকে, তারা প্রত্যেকেই সুযোগ পাবেন, সুযোগ পাচ্ছেন, সুযোগ পেয়েছেন, নিজেদের যুক্তি রাখবেন। আদালত যেটা গ্রহণযোগ্য যুক্তি বলে মনে করবে সেই যুক্তির উপর ভিত্তি করে আদালত রায় প্রদান করবে। কিন্তু মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে গোটা রাজ্য একটাই কথা প্রতিধ্বনিত হচ্ছে যে এই যে 26,000 এসএসসি চাকরিজীবীর ভবিষ্যৎ কি? একদম দুর্নীতি ভরা যে নিয়ম, তাতে যোগ্য অযোগ্য বিচার করা কি সম্ভব হবে? হ্যাঁ, সম্ভব হয় দুভাবে। এক হচ্ছে এসএসসি বোর্ড এবং রাজ্য সরকার যদি প্রকৃত তথ্য দিয়ে দেয়, দ্বিতীয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃত তথ্য দিয়ে দেয় তা তিনি এবং তার দলের নেতারা কার কার কাছ থেকে অর্থ নিয়েছে। তো দ্বিতীয় পথটি বেশি সুগম বলে আমি মনে করি, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে ভালো বলতে পারবেন যে কার কার কাছ থেকে টাকা তোলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে দপ্তর আলাদা, সব খবর তার পক্ষে রাখা সম্ভব নয়। পদত্যাগ করুন, পদত্যাগ করুন। আমি বলেছি যে তৃণমূল কংগ্রেসের সব থেকে অযোগ্য তৃণমূল কর্মীটি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেটার মুখ্যমন্ত্রী হবে। আপনি কেন আপনি বলতে পারেন সব খবর রাখা সম্ভব না, আচ্ছা যখন খবরটা এলো তারপরে আপনি কি করেছিলেন? যখন খবর হয়ে গেল, খবর এলো রাজ্যে এই পরিমাণ শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, আদালত একটার পর একটা রায় প্রদান করলো, তারপরে উল্টে তাদের চাকরি বাতিল করার বদলে আপনি বলেন একজনের চাকরি যাবে না, উল্টে গোটা ক্যাবিনেটকে জড়িয়ে নিলেন অবৈধ কাজে, যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হবে এবং অতিরিক্ত শূন্যপদ ইললিগাল অ্যাপয়েন্টিদের সার্ভিস বাঁচানোর জন্য ব্যবহৃত হবে। এটা কে করেছিল? আপনি খবর পাওয়ার পরে যা করেছেন, যদি তর্কের খাতিরে ধরেও নিয়ে আপনি সত্য কথা বলছেন, জীবনে যার সম্ভাবনা একেবারেই নেই, মিথ্যা কথা ছাড়া জীবনে একটাও সত্য কথা বলেন না প্রায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় খবর পাওয়ার পরে অতিরিক্ত শূন্যপদ তৈরি করছেন এবং সেই অতিরিক্ত শূন্যপদ ইললিগাল অ্যাপয়েন্টিদের সার্ভিস বাঁচানোর জন্য ব্যবহৃত হবে বলে আদালতে এসএসসি এফিডেভিট দিচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে যে আসল উদ্দেশ্য কি উদ্দেশ্য সরকার চালাচ্ছে। সরকার চালাচ্ছেন যে যাতে আপনি সহ আপনার দলের নেতা নেত্রীরা বাজার থেকে টাকা তোলে, সেই টাকা তোলা ধরা পড়ে গেলে যে সরকারটিকে, সরকারি পদকে, সরকারি ক্ষমতাকে ব্যবহার করে সেগুলোকে আবার বৈধতা দেওয়া যায়, তার বন্দোবস্ত করছে। কিন্তু তার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হলো চার্জ গঠন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তালিকা তুলে ধরে বিচারপতি প্রশ্ন করতে পুরো ঘটনাটিকে কাল্পনিক বলে উড়িয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। সত্যি কি তাই? পৃথিবীতে একজন চোর দেখাতে পারবে যে বলেছে আমি চুরি করেছি? পৃথিবীতে একজন ধর্ষক, খুনি তারা বলেন? স্বাভাবিক, খুব স্বাভাবিক। তবে আমি মনে করি এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চার্জ গঠন হচ্ছে, তদন্ত চলছে, সব ঠিক আছে, তো তদন্তের বাইরে এখনো পর্যন্ত আসল ব্যক্তিটি বাইরে রয়ে গেছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
এই দুর্নীতির সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন আঙ্গিকে বলছেন? সব আঙ্গিকে। মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন যে ফিরদৌস সাহেব বলেছে যে আপনি দুর্নীতির সূচনা করেছেন। পার্থ চ্যাটার্জিকে 5 সদস্যের কমিটি কে তৈরি করতে বলেছে? মমতা ব্যানার্জি করতে বলেছে। প্রেস ক্লাবের সামনে নিজে দাঁড়িয়ে বলেছে। ও অস্বীকার করতে পারবে? ওকে তো তদন্তের আওতাধীন করা উচিত। এই যে সুপার নিউমেরিক পোস্ট কে ক্রিয়েট করেছে? কিসের জন্য ক্রিয়েট করেছে? এই বিভিন্ন কাজকর্ম যা যা ওরা করেছে সব হচ্ছে এই দুর্নীতিগ্রস্ত কাজ। আসল উদ্দেশ্য হচ্ছে যেন তেন প্রকারেণ টাকাটা ইনকাম করে নেব, তারপর সরকারি ক্ষমতা ব্যবহার করে অন্য কোনো উপায় সেগুলোকে বৈধতা প্রদান করব। এই হচ্ছে ওদের কাজ। ফিরদৌস, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় একদম বিচারককে সামনাসামনি তিনি বললেন যে তিনি কিছুই জানতেন না, তিনি কোনো সরকারি পদে ছিলেন না, কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি জানেনই না কোথায় থেকে কি পাওয়া গিয়েছে, তিনি কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নন, তিনি কোনো কোম্পানির সঙ্গে যুক্ত নন। ট্রায়াল হবে, নিশ্চিতভাবে তিনি তার যুক্তি রাখবেন, তার পক্ষে বিভিন্ন যুক্তি রাখা হবে, তারপর আদালত ঠিক করবে। আমার শুধু একটা সিম্পল প্রশ্ন, খাটের নিচে 52 কোটি এলো কি করে? ফিরদৌস, অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল এদিন বিচারককে বলেন যে বিজেপি সরকারের বঞ্চনা নিয়ে মুখ খুলেছি বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই কাজ করা হয়েছে। কুন্তল কোন হরিদাস পাল যে সে বিজেপি সরকার নিয়ে মুখ খুললো বলে তাকে? এরকম পাড়ায় পাড়ায় হাজার হাজার কুন্তল রয়েছে, কোন হরিদাস পাল কোথায় কি বললো না বললো তার জন্য তাকে ফাঁসাবি? বোকামি বোকা বোকা কথা একটা। আপনি অন্য কারোর হয়ে বলতেন ঠিক আছে, কুন্তল কোন হরিদাস পাল যে তাকে ফাঁসাবে? বিচারককে পাল্টা বলতে শোনা গেল যে এইসব কথা ধর্মতলায় গিয়ে বলবেন। ঠিকই, স্বাভাবিক, পাগলের মতো কথাবার্তা। ফিরদৌস, আমরা দেখতে পেলাম যে নিয়োগ দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে চার্জ গঠন হলো আদালতে। আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া মেনেই প্রত্যেক অভিযুক্তের নাম করে তার বিরুদ্ধে কি কি ধারায় অভিযোগ আনা হয়েছে তা পড়ে শোনান বিচারক এদিন। এরপর প্রত্যেকের কাছে আলাদা করে জানতে চাওয়া হচ্ছে তারা দোষী না নির্দোষ। সেটাই প্রত্যেকেই স্বাভাবিক নিজেকে আদালত। নির্দোষ বলে দাবি করছেন, কিন্তু সদ্য ভেন্টিলেশন কাটিয়ে ওঠা কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র তিনি জজকে দেখে বলছেন যে আমি নির্দোষ। হ্যাঁ স্বাভাবিক, পৃথিবীতে ওই যে বললাম পৃথিবীতে কোনো চোরই বলে না যে আমি চুরি করেছি। পৃথিবীতে আপনি এরকম খুনি ধর্ষক খুঁজে পাবেন না প্রায়। ফিরদৌস, আমরা দেখেছিলাম যে প্রকাশ্যে লিপস অ্যান্ড বাউন্সকে নিজের সংস্থা বলে দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে চার্জ গঠন হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর কি চাপ আরো বাড়লো? দেখুন, আমি মনে করি এই যে তদন্ত, এই তদন্তটা একদম অতি দ্রুততার সঙ্গে শেষ হওয়া উচিত। এই শুধুমাত্র লিপস অ্যান্ড বাউন্স বলে এই ইডি একটা প্রেস রিলিজ করে দিল যে ওখানে ক্ষান্ত থাকলো একবার ডেকে, এ চলবে না। যা যদি যুক্ত থাকে প্রকৃত তদন্ত করে তদন্ত শেষ করে দোষী সাব্যস্ত করতে, আর তা যদি না করে হয় তাহলে তুমি প্রেস রিলিজ করেছিলে কেন? এই প্রশ্নেরও উত্তর ইডিকে দিতে হবে। ইডি এবং সিবিআই কে উভয়কে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে কেন এখনো পর্যন্ত মূল মাথা মমতা বন্দ্যোপাধ্যায় ডাক পেল না। এই নিয়োগ দুর্নীতির মূল মাথা মমতা বন্দ্যোপাধ্যায়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অন্য আপনারা বারংবার বলছেন নিয়োগ দুর্নীতির মূল মাথা মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে তিনি আইনের ঘোড়াটপ থেকে বারংবার বেঁচে যাচ্ছেন। পলিটিক্যাল রাজনৈতিক সেটিং এর জন্য। ডিয়ার লটারি কেন্দ্রে ইডির নজরে পুলিশ, কার নির্দেশে তদন্তে গাফিলতি পুলিশ? সেটা পুলিশই বলতে পারবে ভালো। ডিয়ার লটারি থেকে কে কে লাভবান হয়েছে ইলেকট্রাল বন্ডের তো সে তো দেখেছেন, বলে নির্দেশ কার হতে পারে? তো স্বাভাবিক সাধারণ যুক্তি, যারা লাভবান হয়েছেন তারা কি ক্ষমতায় রয়েছেন? তাহলে উত্তর পেয়ে যাবেন। কিন্তু তো এবারে আমরা দেখলাম আরজি করে নির্যাতিতার মা বাবা, আপনি এর আগের সাক্ষাৎকারে আমাকে বলেছিলেন এই বিষয়ে বিস্তরে। আরজিকর কাণ্ডে একদম নিহত চিকিৎসকের পরিবার শীর্ষ আদালতে এবার মামলা দায়ের করলেন। আর একদম নির্যাতিতার পরিবাররা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর তদন্তে অসঙ্গতি রয়েছে বলেও তারা দাবি করছেন। তারা যেখানে চলতি মাসেই সঞ্জয় রায়ের সাজা ঘোষণার সম্ভাবনা রয়েছে, সেখানে তারা দ্রুত বিচার চাইছেন, কি বলবেন? দেখুন,
এটাই বলবো যে এতক্ষণে হয়তো তারা ঠিকঠাক করছেন, নিশ্চিতভাবেই তারা অ্যাপ্লিকেশন করতেই পারেন। দেখুন, এর আগে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, ডিভিশন বেঞ্চ। মামলাটি সুপ্রিম কোর্ট সুমোটো নিয়েছে, সিঙ্গেল বেঞ্চে রিট পিটিশন দাখিল করেছিলেন। খুব স্বাভাবিকভাবে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তিনি মামলাটি শোনার ক্ষেত্রে তার প্রতিবন্ধকতা রয়েছে, কারণ হচ্ছে যেহেতু উচ্চতর ফোরামে সেই মামলাটি এখনো পর্যন্ত বিচারাধীন। খুব স্বাভাবিকভাবে যদি উচ্চতর আদালত বলে দেয় যে না, ওইটা নিয়ে সিঙ্গেল বেঞ্চ প্রসিড করতে পারে, তাহলে তিনি বিচার করতে পারবেন। আদারওয়াইজ এই জুডিশিয়াল প্রসিডিংস মেনে স্বাভাবিক তাদের অ্যাপ্লিকেশন করতে হবে। আদালত সেক্ষেত্রে উপযুক্ত নির্দেশ নিশ্চিতভাবেই দেবেন। আমরা অপেক্ষা করি, আমি প্রত্যেকেই অপেক্ষা করে আছি। কিন্তু আমি কতগুলো সাধারণ আইনগত ভিত্তির কথা বলবো। যদি কারো চার্জশিট পছন্দ না হয়, তাহলে তার জন্য একটি নির্দিষ্ট আইনগত পদ্ধতি অ্যাডপ্ট করা যায়। বিভিন্ন প্রশ্ন রয়েছে আরজিকর কাণ্ড নিয়ে, আমার মনেও বিভিন্ন প্রশ্ন রয়েছে, এবং সবচেয়ে সঠিক হচ্ছে টেকনিক্যালি, লিগালি সেটা বলবো না, কিন্তু নিশ্চিতভাবে প্রশ্ন থাকবে, উত্তরগুলো খুঁজতে হবে। প্রশ্নের উদ্রেক করছে। দেখুন, এমন একটি সেন্সিটিভ বিষয় যেহেতু অ্যাপ্লিকেশন করেছে, নিশ্চিতভাবে আমরা আশা করব, আমি তো আশা করি যে সঠিক তদন্ত হোক। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, ভারতবর্ষে তো তদন্তকারী সংস্থা আদালতের হয় না, তদন্তকারী সংস্থা হয় সরকারের, যাদের নির্বাচন করেন আপনি। আপনি ভুল বিচার করলেন আর সঠিক বিচার আপনি পাবেন, এটা তো কি করে আশা করবেন? আপনি ক্ষমতায় বসিয়েছেন নরেন্দ্র মোদীকে, ক্ষমতায় বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনি সেরকম বিচারই পাবেন। হয় সিবিআই পাবেন, নাহলে রাজ্যের পুলিশ পাবেন, হয় কলকাতা পুলিশ পাবেন, নাহলে ইডি পাবেন। আমি বলছি বিভিন্ন ধরনের তদন্ত করে, কেউ মানি ট্রায়াল করে, কেউ ক্রিমিনালিটি দেখে, কিন্তু আমি বলছি তদন্তকারী সংস্থা তো হয় কেন্দ্রের। আমার বলার অর্থ হচ্ছে কেউ কেন্দ্রের তদন্তকারী সংস্থা হবে বা রাজ্যের তদন্তকারী সংস্থা হবে। কেন্দ্রের সরকার বা রাজ্যের সরকার সবাই রাজনৈতিকভাবে পরিচালিত হয়, রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়, তো অস্বীকার করতে পারেন না। আপনি রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করছেন যাদেরকে, তাদের রাজনৈতিক দর্শনের উপর ভিত্তি করে আপনি বিচার পাবেন। কারণ বিচারালয় একটি বিচার, সেটা কিন্তু শুধু বিচারালয়ের অভ্যন্তরে ঘটা ঘটনার উপরে নির্ভর করে না। ইনভেস্টিগেশন, এক্সিকিউটিভ ওয়ার্ক, সেই এক্সিকিউটিভ ওয়ার্ক প্রপার না হলে বিচার কি করে প্রপার হবে? সেগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। কিন্তু আমি শেষ 3-4টে প্রশ্ন যাকে নিয়ে করব, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বরাবরই কচি কাচাদের মাঝখানে থাকতে ভালো লাগে তার। বুধবার একদম ধনধন্য স্টেডিয়ামে খুদেদের ছেলেবেলার গল্প শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমি এখনো জন্মাইনি, যেদিন মৃত্যু হবে সেদিন আমি জন্মাবো। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তিনি এখনো জন্মানি, তার জন্মদিন 5 জানুয়ারিও নয়। তা সত্ত্বেও এই যে জন্মদিন উদযাপন, সেটিও তার পছন্দ নয়। কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায় যে কিভাবে তাহলে এই দিনটি তার জন্মদিন হলো, কি বলবেন? দেখুন, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি বলবো নিশ্চিতভাবেই এমনি আপনার জীবনে বিতর্কের অভাব নেই। দয়া করে আর নতুন করে আর বিতর্ক ইনভাইট করবেন না। অনেক বিতর্ক আছে, খবরে ভেসে থাকার জন্য আর দু একটা বিতর্ক বা ছেড়েই দিলেন। ব্যক্তি জীবনের বিতর্ক নিয়ে কি লাভ? রাজনৈতিক ভাবে বিতর্ক পরিসর এমনি প্রচুর আপনার বিরুদ্ধে। ফলে ওই কবে জন্মদিন, আমার বাবা ভুল করে একটা ডেট দিয়ে দিয়েছিল, এসব আপনি তো দিনের শেষে একজন পাবলিক ফিগার, এইসব ভগা কথার কোনো মানে হয় না। আপনার জন্মদিন কবে, তাতে আপনার কোনো রাজনৈতিক যে বিচার বুদ্ধি, রাজনৈতিক যে কার্যকলাপ, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি তো পাবলিক ফিগার, এর থেকে তো আমি অস্বীকার করতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় একজন পাবলিক ফিগার, তিনি একজন মুখ্যমন্ত্রী। আপনি যদি এই সমস্ত কথাবার্তা বলেন এবং সেটা পাবলিক লাইফে এসে, এর কোনো মানে হয় না। আপনি রাজনৈতিক কথা বলুন, আপনাকে যে জন্য ওই পদে বসানো হয়েছে সেই সমস্ত কথা বলুন, এই বিতর্ক বাড়িয়ে কি লাভ? কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর মুখে আরো শোনা গেল যে তার নামটিও তার পছন্দ না, একাধিকবার পাল্টে ফেলার কথা ভেবেছেন, কিন্তু ঘটনাচক্রে হয়ে ওঠে।
সে নামটি ওনার পছন্দ নয়, আর ওনাকে ওরা পশ্চিমবঙ্গের অনেক মানুষের বা দেশের অনেক মানুষের পছন্দ নয়। উনি যা কাজকর্ম করে বেড়ান তাতে ওনার নিজেই নিজেকে যদি ঠান্ডা মাথায় ভাবেন খুব একটা পছন্দ হওয়ার কথা না। তো উনি নাম দিয়ে বলেছেন, হয়তো উনি অন্য ওনার কার্যকলাপের কথাই বলতে চেয়েছেন, হয়তো বা উনি ভালো বলতে পারবেন। কিন্তু স্যার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেয়েছি খুব কম পড়াশোনার সময়, কারণ আমার গোটা শরীরটা একটা জীবন্ত লাশের মতো, পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে আমি মার খাইনি সিপিআইএম এর আমলে। কাজের যে সেই সময়টা যেতে ভয় পেতাম, তারপরও 2 বছর এম এর ক্লাসের মধ্যে 1 বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আমার পরিচয় তখন কেউই জানতে পারেনি, যখন আমি এলএলবি করছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি। দেখুন তিনি কিভাবে রাজনীতি করেছেন, তো তিনি লড়াকু নেত্রী ছিলেন, এই নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই। কিন্তু রাজনৈতিক মানে আমার পা থেকে মাথা পর্যন্ত কি লাশ, জীবন্ত লাশ না কি বলছেন, দেখুন এগুলো একটু বাড়াবাড়ি হয়ে গেছে। হ্যাঁ, নিশ্চিতভাবে আপনার লড়াইকে কেউ অস্বীকার করে না, ওখান থেকে মুখ্যমন্ত্রীর পদ পর্যন্ত যাত্রাটাকেও কেউ অস্বীকার করে না, কিন্তু তার অর্থ এই নয় যে ওই এখনো পর্যন্ত সেই একই জিনিস, একই নাটক মঞ্চস্থ করাবেন আর সহানুভূতি করাবেন, এ চলতে পারে না। আপনি এখন ক্ষমতায় আছেন, আর বিরোধী নেত্রী নেই, আপনি ভুলে যাচ্ছেন। ক্ষমতায় থেকে আপনাকে পারফর্ম করতে হবে, আর ওই সহানুভূতি নিয়ে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, সেটা সেটা ওই বিরোধী থাকা অবস্থায় হয়। উনি এখন ওই সহানুভূতি চাইছেন লোকের কাছ থেকে। পা থেকে মাথা পর্যন্ত লাশ হয়ে, জীবন্ত লাশ হয়ে আছি, সব জায়গায় মার খেয়েছি, কোথায় কি সিপিএম এর কনফিডেন্সের অভাব হচ্ছে? সিপিএম এর আমলে মার খেয়েছি, এসব বলে কি লাভ? আপনি বলুন, আপনি মুখ্যমন্ত্রী হওয়ার পর কি কি কাজ করেছেন, কতজনকে চাকরি দিয়েছেন, অন্য কি কি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করেছেন, কত হাসপাতাল বানিয়েছেন, কত রাস্তা বানিয়েছেন, এই সমস্ত কথাবার্তা বলুন। আপনার স্টেটের জিডিপির কি অবস্থা, আপনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন কি অবস্থা ছিল, আজকে কি অবস্থায় আছে, কতগুলো কলকারখানা তৈরি করেছেন, সরকারি চাকরির কি অবস্থা, বেসরকারি কর্মসংস্থানের কি পরিস্থিতি, এইগুলো বলুন। আসলে উনি চান এই যে একটু হালকা গোছের বিতর্ক তৈরি করে, আমার জন্মে, আমার নাম নিয়ে আমি খুশি নই, আমার জন্মসাল এটা নয়, জন্ম তারিখ এটা নয়, যে হালকা চালের বিতর্ক তুলে দেবো, মানুষ সেটা নিয়ে ইনভলভ থাকবে, ফলে আমার আমার যে রাজনৈতিক দায়বদ্ধতা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক দায়বদ্ধতা, সেটা তিনি পালন করবেন না। এটাই তিনি এক্স্যাক্টলি তাই করছেন। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, রাজ্যের এমতো অবস্থা যেখানে এসএসসি নিয়োগ দুর্নীতি, তারপরে ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে, এমতো অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন সবসময় শক্ত কথা ভালো লাগে না, কখনো কখনো একটু আনন্দ, একটু উল্লাস, একটু উচ্ছ্বাস মানুষের প্রাণকে আনন্দময় করে তোলে। কি বলবেন? একদম, আপনি আনন্দ করুন, সুখে থাকুন, ভালো থাকুন, বাড়িতে দারুণ রান্না করুন। ঢাকার মুখ্যমন্ত্রীর পদে থেকে আপনি যদি বলেন যে এইসব কথা আমার ভালো লাগে না, কাজ চাইলে ভালো লাগে না, কর্মসংস্থান ভালো আছেন কেন? ওটা খুব শক্ত পদ, ওখানে শক্ত কথাই শুনতে হবে। আপনি তো সেই শক্ত পদ নিয়েছেন সেই শক্ত কথা শুনবেন বলেই। তা যদি না পারেন শক্ত কথা শুনতে, যদি খারাপ না লাগে, পদত্যাগ করুন। যারা শক্ত কথা শুনতে পছন্দ করে, যারা স্বাচ্ছন্দ্য বোধ করে, যারা সেটা পারে, তারা মুখ্যমন্ত্রী হবে, আপনি কেন? আমি বলবো ভারতবর্ষের ইতিহাসে অযোগ্যতম মুখ্যমন্ত্রী। কিন্তু তো মুখ্যমন্ত্রী, আমি ছোট্ট একটা সংযোজন করবো একদম শেষে। মুখ্যমন্ত্রী বলছেন তিনি যতক্ষণ হাঁটেন ততক্ষণ ব্রেন চলেন, আর না হাঁটলে মনে হয় নিজেকে খুব ফাঁকিবাজ ফাঁকিবাজ লাগে। কি বলবেন? সেটা তার ব্যক্তিগত বিষয়, তিনি হেঁটে তার ব্রেন চালান নাকি দৌড়ে বেলে ব্রেন চালান, সে তার ব্যক্তিগত বিষয়, এই নিয়ে বলার কি আছে।